দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। বিএনপি নতুন নেতৃত্বের বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনৈতিক টানাপোড়েন। মত বিশ্লেষকের নানা রকমের সংকট সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা আশা করি যে তিনি দলকে সংগঠিত করে রাখতে পারবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা ছেড়ে দিলেন সময়ের ওপর। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। মোবাইল নিবন্ধন সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে বিক্ষুব্ধদের ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিশৃঙ্খলার অভিযোগ, আটক 28। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। নতুন বছরে আমার বেতন বাড়ায় না, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। বছর ঘুরতে বাড়ি ভাড়া বাড়ানোর হিড়িক। সুযোগ সুবিধার অজুহাতে বেড়েছে 3000 টাকা পর্যন্ত। হিমশিম অবস্থা ভাড়াটিয়ার। সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ। এবং অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। রেমিটেন্সের অর্থ পরিশোধ ও বাণিজ্য লেনদেনও শুরু। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল দলীয় পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল। দুই কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি
কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বেগম জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন নেয়া 3টি আসনে দলের বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের দল বিএনপিকে জনগণ বিজয়ী করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির শীর্ষ নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। এর আগে শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতের আমির। এদিন বিকেল 4:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরেই তারেক রহমানকে সহমর্মিতা জানাতে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। দাফনের পরদিনও আপসীন অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করেন সর্বস্তরের মানুষ, জানান ফুলেল শ্রদ্ধা। তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান বাংলাদেশ। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন আগরতলা। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতা কর্মীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে, শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিন এখানে আসব। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, লাখ লাখ মানুষের জানাজা উপস্থিতি, একই সাথে কয়েকদিন ধরেই কিন্তু এই বিষয়টি আমরা সেই একেবারে এভারকেয়ার হাসপাতাল থেকে জানাজা পর্যন্ত বা আজকের দিনেও যদি আমরা খেয়াল করি, এখনও কিন্তু মানুষ আসছেন। সামগ্রিকভাবে এই যে একজন নেতার উপর বা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর উপর এই যে মানুষের যে আস্থা, বিষয়টি কিভাবে আসলে আজকে বিশ্লেষণ করছে যারা আসছে? রাবি দীর্ঘ 1 মাস 10 দিন এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং শেষ পর্যন্ত 30 ডিসেম্বর মারা গেলেন। এবং মারা যাওয়ার পরে মানুষের যে প্রতিক্রিয়া, আমি গতকালকে এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে একেবারে জিয়াউর রহমানের পাশে যে তাকে কবরস্থ করা হয়েছে সেই পর্যন্ত আমি পুরো দিনভরই মাঠে ছিলাম এবং দেখেছি মানুষের যে আবেগ, মানুষের যে
তার প্রতি ধারণা, মানুষের যে তার প্রতি যে শ্রদ্ধা, মানে সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে একটি বাংলাদেশের রাজনৈতিক সূর্য অস্ত গেছে কালকে। এবং এই বিষয়টিকে সাধারণ মানুষের কিছুটা নিয়ন্ত্রণ চেষ্টা করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তারা চেষ্টা করছিলেন সারাদিন ব্যাপী, কিন্তু যখন কবরস্থ করার পরে সব ভিআইপিরা অর্থাৎ প্রোটোকল শেষ হয়ে গেল, তারপরে মানুষ যে মানে খুব জোরে আমি ছুটতে দেখেছি যে বেগম জিয়ার কবরের কাছে তারা যাবেন, তার কবরটা দেখবেন, সেখানে দোয়া মোনাজাত করবেন, এরকম একটা পরিস্থিতি সন্ধ্যার দিকে আমি দেখেছি, সন্ধ্যার পরে। তো আপনি বুঝতে পারছেন যে সেই অবস্থাটি গতকালকেও সন্ধ্যায় যেমন ছিল, আজকে সর্বসাধারণের জন্য যেহেতু উন্মুক্ত এবং সব মানুষজন গেছেন এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা গেছেন, সাধারণ মানুষ গেছেন, সবাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোরআন তেলাওয়াত করছেন। এবং গতকালকেও তারেক রহমান তিনিও কোরআন তেলাওয়াত করেছেন বাসায় যখন নিয়েছে তখন। এবং আপনি এই দেখবেন যে 3 দিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তার বাইরে বিএনপির পক্ষ থেকেও 7 দিন এই শোকাবহ পরিবেশ বজায় থাকবে এবং সারা দেশের বিএনপি কার্যালয়গুলোতে দোয়া খতম মোনাজাত এগুলো করা হবে এবং সৃষ্টিকর্তার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করা হবে। এবং আজকে দিনভরও চলছে এবং তার যে দুটি রাজনৈতিক কার্যালয়, একটি রাজনৈতিক কার্যালয়, আরেকটি তার নিজস্ব কার্যালয় ছিল, সেই দুটি বিএনপির কার্যালয় ঢাকার মধ্যে, সেটি এখন আসলে কার্যত একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং জাতীয় পতাকাও অথনমিত অবস্থায় আছে এবং যারা আসছেন শোকের বইয়ে সই করছেন, তার সঙ্গে থাকা স্মৃতিচারণ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশের বাইরে যে দূতাবাসগুলো আছে বাংলাদেশের, সেই দূতাবাসগুলোতেও শোকের বই রাখা আছে এবং সেখানে তার সম্পর্কে লিখতে পারেন এবং তার সম্পর্কে বলতে পারেন। সেক্ষেত্রে রূপল, সামগ্রিকভাবে তাদের একটা দলের বিশাল হাল ছিল, সেই জায়গাটা যে পরিবর্তনটা এখন হবে সেটি কিভাবে আসলে বিএনপি সামাল দিবে সে বিষয় নিয়ে কি কথা উঠছে? যদিও এখনো সেই সময়টা আসেনি, হয়তো সেই সময়টা আসেনি, হয়তো এই শোকের মধ্যে সেই ধরনের কথা বলতে গেলেও আমাদেরও একটু কেমন দ্বিধা লাগে। কিন্তু বাস্তবতা হলো এই যে এই বিষয় নিয়ে আসলে ভাবতে হবে। পৃথিবী চলমান, আমরা শোকাহত এবং তার জন্য আমরা দোয়া করছি, কিন্তু এখন এই মুহূর্তে যে পরীক্ষিত রাজনৈতিক ছায়া বিএনপি হারিয়েছে, সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে, কিন্তু বেগম জিয়ার প্রয়াণে এখন সবচেয়ে বড় বাস্তবতা বিএনপির নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ। বিশ্লেষকরা যারা বলছেন যে নতুন নেতৃত্ব সামনে বড় চ্যালেঞ্জ, দলের শৃঙ্খলা, সামনে আসা নির্বাচন, কূটনৈতিক টানাপোড়েনের উত্তর। তো এই নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা বিস্তারিত প্রতিবেদনও দেখে নেই। বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহাকালের সমাপ্তি, যে কাল জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিল। বুধবার তার শেষ বিদায়ে আবারও প্রমাণিত হয় যে তিনি কেবল বিএনপি নয়, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। শোকের মধ্যেই সামনে নিদারুণ বাস্তবতা, পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারানোর পর কেমন হবে বিএনপির নেতৃত্ব। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন বিএনপির প্রধান মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কার্যত 2018 সাল থেকে দলের উপর তার নিয়ন্ত্রণ। 17 বছরের নির্বাসন আর জানাশোনা আরও পরিপক্ক করে তুলেছে তাকে। তারেক জিয়ার নেতৃত্বের প্রতি এই দেশের মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু ইতিমধ্যেই তার যে গণসংবর্ধনায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং গণসংবর্ধনার জবাবে তারেক রহমানের যে বক্তব্য, সেগুলো তার রাজনৈতিক পরিপক্কতার নিদর্শন। প্রুফ করা যে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট তিনি দেখাবেন না, বরং দেশের স্বার্থে পুরোপুরি নিজেকে নিবেদিত করবেন। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, কূটনৈতিক টানাপোড়েন এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার নীতির ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি সামনের নির্বাচন তারেক রহমানের জন্য কঠিন পরীক্ষা বলেও মনে করেন তারা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বে যে ধারাটা সেটাকে অক্ষুণ্ণ রাখা এবং সেটাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সংকট সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন এবং এর মধ্য দিয়ে যে তিনি অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি, আমরা আশা করি যে তিনি দলকে সংগঠিত করে রাখতে পারবেন। আবেগ নয়, বাস্তব ভিত্তিক রাজনীতি তারেক রহমানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রূপল, আমরা রিপোর্টে দেখলাম, একই সাথে যদি একটু আমরা টানি যে 17 বছর পর তারেক রহমান আসলেন, এরপরে এত বড় ধাক্কা, আবার সামনে নির্বাচন, কিভাবে আসলে সামাল দেবেন? রাবি, একটি বিষয় হচ্ছে
বাংলাদেশ কিন্তু একটি নেতৃত্ব সংকটের মধ্যে পড়েছে, এটি বলাই যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তের একটি স্বপ্নের বাতিঘর হয়ে উঠেছেন তারেক রহমান, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে আসলে নেতৃত্ব দিতেই হবে। এবং আগামীতে বিএনপির দলের যে কাণ্ডারি এবং তার যে বিএনপিকে আমি যদি বলি একটি নৌকা, এবং সেই নৌকার মাঝি হলেন এখন তারেক রহমান, এবং সেই জায়গাটি রাজনীতিতে আসলে টেনে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অভিভাবকহীন বাংলাদেশের এখন অভিভাবকত্ব কায়েম করা এবং সেই জায়গাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং মানুষের যে অধিকার, মানুষের যে ভাতের অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, এবং মানুষ চায় সম্মান, এবং এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে পারবে সেটি কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে সামনের নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা ধরে নেই যে তিনি ভবিষ্যৎ চেয়ারম্যান বিএনপির, এবং বেগম জিয়ার প্রয়াণে এখন যে বাস্তবতা সামনে এসেছে তাকেই নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। এবং দলের যে বিশৃঙ্খলাগুলো আছে, সামনে নির্বাচন মাত্র 1-1.5 মাস বাকি আছে, খুব কম সময়, এবং নানা রকমের গুঞ্জন এবং কূটনীতিক টানাপোড়েনের কথাও বিভিন্ন সময় শোনা যায়, এবং সব কিছু মিলিয়ে এই চ্যালেঞ্জগুলোকেই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরে নেওয়া যায়। এবং এই চ্যালেঞ্জগুলোকে সামাল দিতে পারলে নিশ্চয়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া তারা যেভাবে করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে, এবং মানুষের কাছাকাছি গিয়ে যে রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠিত করার যে লড়াই তারা সংগ্রাম করেছেন, এবং সেটি ধারাবাহিকতা যদি রক্ষা করা যায় তাহলে নিশ্চয়ই তিনিও এক অবিসংবাদিত নেতা হিসেবে বাংলাদেশে আবির্ভাব করতে পারেন। রূপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এবং এরপরে দল গোছানো, সামনে নির্বাচন এবং নানা ধরনের টানাপোড়েন কিভাবে সামাল দিবে বিএনপি এবং সামনে নেতৃত্বের আসনেই বা আসবে কে, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। এদিকে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঝটিকা ঢাকা সফরকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান তার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দিল্লির ঢাকা সম্পর্কে টানাপোড়েনে এর কোনো প্রভাব পড়বে কিনা তা সময়ই বলে দিবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন, সমবেদনা জানান জিয়া পরিবারকে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানান তিনি। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না। সাম্প্রতিক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তা সময়ই বলে দেবে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি মিশনে সংরক্ষিত শোক বইয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। আরও লেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ভবিষ্যতের দুর্ঘটনা এড়াতে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে মেট্রো রেলের বিয়ারিং প্যাড। তদন্ত কমিটির সুপারিশ, নাশকতা নয় নিম্নমানের প্যাড ও নকশায় ত্রুটিতেই ট্রাজেডি।
সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনই নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুলে বই হাতে পায় শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবার বইয়ের মান আগের বছরের তুলনায় ভালো বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বছরের সকালে হাতে নতুন বই, আনন্দটা তাই ঢের বেশি। রাষ্ট্রীয় শোকের কারণে উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও শিশুদের চোখে মুখে প্রাপ্তির প্রতিচ্ছবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে বিতরণ করা হয় বিনামূল্যের পাঠ্য বই। 1 বছর পর আবারও নতুন বইয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। আমার এই বই পেয়ে অনেক ভালো লাগছে, নতুন বই পড়তে অনেক মজা লাগে। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাও আবার নতুন স্কুলে। আমি ক্লাস 3-তে উঠলাম। আমি চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। আমাদের স্কুলটা পুরো নতুন, আমি নতুন বই পেয়েছি আর স্যার আমাদেরকে নতুন বই দিয়েছে। আমার ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন, আমার বই পেয়ে অনেক ভালো লাগছে। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। পরে উপদেষ্টা জানান, এবার প্রথম দিনেই প্রাথমিকের 100% বই পেয়েছে শিক্ষার্থীরা, আর বইয়ের মানও আগের বছরের চেয়ে ভালো। জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের 100% বই বিতরণ করতে পারছি। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি, বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এদিকে মাধ্যমিকের 60% বই ছাপার কাজ শেষ হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে 100% পাঠ্যপুস্তক পৌঁছে দেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানায় প্রেস উইং। প্রেস সচিব জানিয়েছেন, গণভোট নিয়ে ভোটারদের উৎসাহী করতে সরকার প্রচারণা চালাচ্ছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়ে চলছে যাচাই বাছাই। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার সারা দেশে প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় জানান। বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ এ সরকারের একটি ভালো উদ্যোগ। 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং গণভোটেও এটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, বেগম জিয়ার জানাজায় জমায়েত নিয়ে অভিভূত বিদেশি অতিথিরা। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ। যারা ফরেন ডিগনিটারি এসছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন। তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বছরের প্রথম দিনেই 83% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। জুলাই শহীদ 8 জনের লাশ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে কর কমানো হয়েছে। ধূমপান বিরোধী আইন সংশোধন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোন নিবন্ধন বা NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিকেল 4টার পর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের বাইরে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ থেকে হঠাৎ করেই বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। এতে বিটিআরসি মসজিদের কাঁচ ভেঙে যায় এবং ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। এ সময় 28 জনকে গ্রেফতার করা হয়। নতুন বছর শুরুতে ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়িয়েছেন বাড়িওয়ালারা। ক্যাবের তথ্য মতে গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। অতিরিক্ত ভাড়ায় হিমশিম খাচ্ছেন ভাড়াটিয়ারা। নাইম হাসানের রিপোর্ট।
রাজধানীর মিরপুরের বাসিন্দা আব্দুল আউয়াল 15,000 টাকা বেতনে চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। ছোট্ট একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে বসবাস। বেতন না বাড়লেও নতুন বছরে 1,000 টাকা ভাড়া বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না আউয়াল দম্পতি। বেতন মনে করেন যে 15,700, বাসা ভাড়ায় 5,000 টাকা জায়গা, বাড়িতে দেওয়ার লাগে না, মা বাপ আছে। মাত্র 72 স্কোয়ার ফিটের এই রুমটির ভাড়া 4,500 টাকা। এর মধ্যে বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ। বাড়িওয়ালার সাফ কথা, পোষালে থাকো নয়তো বিদায় হও। পুরো রাজধানীতেই বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা, যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই। বাড়িওয়ালা বলছে যে জানুয়ারি থেকে 2,000 টাকা ভাড়া বাড়াইতে হবে। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। নতুন বছরে আমার বেতন বাড়ায় নাই, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। মেট্রো রেল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় 3,000 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিকরা। বাড়ি ভাড়ার চাপে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না অনেকে। যে ইনকাম করি এটা দিয়ে তো শহরের লেখাপড়া ছেলে সন্তানদের আমি করাতে পারবো না, এই জন্য আমার বাচ্চারা আমি বাড়ি রেখে আছি। কেন বছর ঘুরলেই বাড়ি ভাড়া বাড়ান বাড়িওয়ালারা? গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলা বৃদ্ধি পায়, এগুলা আমরা বাড়াই। ইচ্ছে মতো বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ আইনজীবীদের। এ নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। কিসের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে? আমরা বলেছি যে একটি নীতিমালা করে দাও, যেই বাড়িটা যতগুলি ক্রাইটেরিয়া টাচ করে ওই অনুপাতের ভাড়া নির্ধারিত হবে। ক্যাবের তথ্য অনুযায়ী গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। সুইজারল্যান্ডের রিসোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 40 জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমে। জানা যায়নি কারণ, চলছে তদন্ত। 54 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 94 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুদক। এ নিয়ে শুধু জনতা ব্যাংক থেকে প্রায় 4,800 কোটি টাকা পাচারের ঘটনায় মামলা করল সংস্থাটি। দুদক মহাপরিচালক জানিয়েছেন, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আরও একাধিক মামলা ও চার্জশিট করা হবে দাখিল। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধান সামরিক বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক গেল নভেম্বরে জনতা ব্যাংক থেকে 2021-22 অর্থ বছরে ঋণের নামে 1,939 কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ সহ সংশ্লিষ্ট 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করে সংস্থাটি। এবার আরও 2,858 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় সালমান এফ রহমান সহ 94 আসামির বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এ নিয়ে জনতা ব্যাংক থেকে প্রায় 4,800 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। বেক্সিমকো গ্রুপ, জনতা ব্যাংক এবং অন্যান্য যে সিস্টার কনসার্ন সেই মালিক প্রতিষ্ঠানে যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে 4টি মামলা রুজু করা হয়েছে। এই 4টি মামলায় আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 2,857,12,941.35 কোটি টাকা। এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং সরকারি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 34,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একাধিক তদন্ত চলমান রয়েছে। সালমান এফ রহমান বা বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে, সেগুলি যে ইতিমধ্যে অনেকগুলো অনুসন্ধান কাজ শেষের পথে আছে। এদিন 18.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 39 নম্বর দক্ষিণ হলিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। 4 নভেম্বর পর্যন্ত গ্রাহকদের ব্যালেন্সের উপর টাকা পরিশোধ করা হচ্ছে। ব্যাংকগুলো জানায়, গ্রাহকদের সঙ্গে সঙ্গে রেমিটেন্সের টাকা পরিশোধ ও ব্যবসা বাণিজ্যের লেনদেনও শুরু করেছে ব্যাংকগুলো। বাচ্চাদের স্কুল ফি বা অ্যাডমিশন ফি, তো এই অ্যাডমিশন ফি, বই, খাতা, কলম এগুলো কিনতে আমার যথেষ্ট সহায়ক হবে। টাকা
বহুল প্রত্যাশিত। বাসাবো থেকে আসা মোর্শেদ আলম এখন সন্তানের স্কুলের খরচ আর হাসপাতাল ওষুধপত্রের খরচ মেটাতে পারবেন এই স্বস্তি নিয়ে ঘরে ফেরা। দীর্ঘ সময়ের তথ্য যাচাই বাছাই শেষে টাকা নিয়ে ফিরলেন কাশেম সাহেবও। স্বস্তি এখন ব্যাংকটি সরকারের হাতে। টাকাটা তুললাম, আমি মোটামুটি সন্তুষ্ট। প্রায় 1.5 বছর পর টাকা পেতে শুরু করেছেন 5 ব্যাংকের আমানতকারীরা। একই দিনে পাল্টে ফেলা হলো 5 ব্যাংকের নাম। ঘোষণা করা স্কিম অনুযায়ী সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। তবে তথ্য বিভ্রাটে না পাওয়ার অস্বস্তিও আছে। 2 লক্ষ টাকা আমার এলিজিবল ছিল, তো আমাকে 2 লক্ষ টাকা দেয় নাই। ওনারা বলতেছে 4 তারিখের আগে যেই টাকাটা ঢুকছে ওইটাই দিবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতের টাকা ফেরত দেওয়া ছাড়াও রেমিটেন্সের টাকা দেওয়া ও বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকছে ব্যাংকগুলোতে। এক্সপোর্ট, ইম্পোর্ট, গ্যারান্টি, বিনিয়োগ সব ধরনের ব্যবসা আমরা তাদেরকে কার্যক্রম চালু করছি। আমরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছি। এর অর্থ হলো যে আস্থাটা ফিরিয়ে আনার জন্য প্রতিটা গ্রাহকের এগেইনস্টে টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2 লাখ টাকা তোলার পর বাকি অংশ নির্দিষ্ট ধাপে দেয়া হবে। স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা থাকছে এবং গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ঘোষণায়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের নকশার ত্রুটি এবং নিম্নমানের বেয়ারিং প্যাড সহ 6টি কারণে পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। তবে দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে মেট্রো রেলের বেয়ারিং প্যাড নিবিড় পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা। গত 26 অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামে এক পথচারী। কয়েকদিনের ব্যবধানে 430 নম্বর পিলার থেকেও পড়ে যায় বিয়ারিং প্যাড। এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা দুর্ঘটনার 6টি কারণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, মেট্রো রেলের ওই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি, প্রচলিত মানের চেয়ে নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার বুয়েটের ল্যাব পরীক্ষায় প্রমাণিত। বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ভায়া ডাক্তারের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট স্থানে বেয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। এদিকে তদন্তে উঠে আসা ত্রুটিসমূহ আরও নিবিড় পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিটির প্রধান ও বিশেষজ্ঞ সদস্যরা। ডিজাইনগুলো তৈরি করার পিছনে যাদের দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরো সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। প্রতিবেদনটাকে বোর্ড সভায় বিস্তারিত উপস্থাপন করব। যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। 10টা পিরিয়ডের 2টাতে আমরা কি পেয়েছি, ডেভিয়েশন আছে। আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিন কর্পোরেশন যারা এটা সাপ্লাই দিয়েছে, জাপানের যে কোম্পানি, তাদের সাথে কথা, তারা আবার একটু ডিফার করে যে আমাদের ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করার চিন্তা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। দেশের বাইরে ল্যাবরেটরিতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে, আর এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 7:30টার দিকে বালু ভর্তি একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝলমলিয়া কলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছের ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে বালু ভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 4 জন। এ সময় গুরুতর অবস্থায় আহত হন আরও 1 জন। দেখছেন রাতের সময়। সুইজারল্যান্ডের রিসোর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত 40 জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন 100-এর বেশি মানুষ। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে চলছে তদন্ত। আনন্দ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত হন বহু মানুষ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে। পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং 150 জন উদ্ধারকর্মী। স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের সুসংহত আশা মির্জা ফখরুলের। গুলশান কার্যালয়ে তারেক রহমান শফিকুর রহমান বৈঠক। মায়ের মৃত্যুতে জানালেন সহমর্মিতা। সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামাত আমিরের। এবং স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।